হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 8 শুরু করব। পেজ হচ্ছে 196, 196 পেজ। আমরা কিন্তু প্রথম থেকে শুরু করব। আজকে আমাদের পার্ট 1 শুরু হবে। খুব ভালো করে দেখবে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 1/3:2.1/3 হলে বলছে লাভের শতকরা হার কত। তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে এবং এটা কিন্তু ভগ্নাংশ আছে, সেটা আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় আনবো, পূর্ণ সংখ্যা করব। ঠিক আছে, দেখো প্রথম আমরা লিখছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য হচ্ছে 1/2/3 ইস্টু 2/1/3। তাহলে একে 3-কে 5/3, এটা হচ্ছে 5/3 ইস্টু 7/3। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি একটা কথা বলেছি, এর আগেও বলেছি যে যদি ভগ্নাংশ অনুপাত থাকে সেটাকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা করব। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা পূর্ণ সংখ্যা করব। হরের লসাগু করব, সেই লসাগু দ্বারা সবগুলোকে গুণ করব, তাহলেই আমার কিন্তু অনুপাতটা পূর্ণ সংখ্যা হবে। আমি আবার প্রথম থেকে বলছি, যদি ভগ্নাংশ অনুপাত থাকে সেটাকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা করব। এবং কিভাবে সেটা করব, করার নিয়ম হচ্ছে আমরা হরের প্রথমে লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলাকে গুণ করব কিন্তু, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় অনুপাত কিন্তু পেয়ে যাব কিন্তু। ঠিক আছে, দেখি এখানে হচ্ছে 3 আর 3-এর লসাগু কিন্তু 3। 3 আর 3-এর লসাগু হচ্ছে 3, তার মানে হচ্ছে 5/3 গুণন 3 ইস্টু 7/3 গুণন 3। মানে ভগ্নাংশ অনুপাত থাকলে আমরা কিন্তু হরের লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব, কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এটা কেটে গেল, সমান 5:7। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ক্রয় মূল্য হচ্ছে 5x টাকা। আমি এখানে ধরছি, ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 5x টাকা। ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 7x টাকা। আমি কিন্তু ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে 5x টাকা, আর ধরি বিক্রয় মূল্য হচ্ছে 7x টাকা। তাহলে আমার ধরায় অনুযায়ী লাভ ইকুয়াল টু, অতএব লাভ ইকুয়াল টু, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দেই তাহলেই কিন্তু লাভ হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 7x মাইনাস 5x ইকুয়াল টু 2x টাকা। তাহলে লাভ হচ্ছে 2x টাকা। এবার আমাকে কিন্তু লাভের শতকরা হার বের করতে, শতকরা হার মানে 100 টাকায় কত লাভ হয়েছে সেটা আমাকে কিন্তু বের করতে হবে। দেখো এটা কিন্তু 5x টাকায়, আমার কিন্তু ক্রয় মূল্য 5x, তাহলে 5x টাকায় লাভ হয়েছে 2x টাকা। একে কত, 100 কত। তাহলে আমরা লিখবো যে 5x টাকায় লাভ হয় ইকুয়াল টু 2x টাকা। তাহলে 5x টাকায় লাভ হয় ইকুয়াল টু 2x টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 2x এর নিচে 5x, অতএব 100 টাকায় লাভ হয় শতকরা। তাহলে 2x গুণন 100, তার নিচে হচ্ছে 5x। তাহলে আমাকে ক্রয় মূল্য হচ্ছে 5x, তাহলে আমার 5x টাকায় লাভ হয়েছে 2x টাকা। একে কত, 100 কত। এবার আমরা কাটাকাটি করছি, সমান হচ্ছে 40 টাকা।
তাহলে আমার শতকরা লাভ হয়েছে 40 টাকা। এবার আমি অপশান দেখব। অপশান এ হচ্ছে 20 টাকা, অপশান বি হচ্ছে 30 টাকা, অপশান সি হচ্ছে 40, অপশান ডি হচ্ছে 50। তাহলে আমার অ্যান্সার অপশান সি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি নম্বর, সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর একটা কথা মনে রেখে দিবে, যদি ভগ্নাংশ অনুপাত থাকে, ভগ্নাংশ অনুপাত থাকে, তাহলে সেই অনুপাতকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা করব। আমি একটা উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। মনে করো এরকম একটা অনুপাত আছে 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। আমরা কিন্তু হরের লসাগু করব। এই 2, 3, 4 এর লসাগু করব। এর লসাগু হচ্ছে 12 হবে। এই 12 দ্বারা আমরা সবগুলোকে কি করব? গুণ করব। ঠিক এরকম করব, 1/2 গুণন 12 ইস্টু 1/3 গুণন 12 ইস্টু 1/4 গুণন 12। মানে হরের লসাগু করে সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব। তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব। কিন্তু কাটলে কিন্তু 6, কাটলে 4, কাটলে হচ্ছে 3। তাহলে অনুপাত হচ্ছে 6:4:3। তাহলে এর অনুপাত হচ্ছে 6:4:3। তাহলে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রেখে দিবে যে ভগ্নাংশ অনুপাত থাকলে সেটাকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা করব। করার বুদ্ধি হচ্ছে হরের লসাগু করে সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব। তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2 নম্বর দেখো, প্রশ্ন আছে যে চতুর্ভুজের একটি কর্ণ সর্বদা চতুর্ভুজের বাইরে অবস্থিত। একটা কর্ণ হচ্ছে চতুর্ভুজের বাইরে অবস্থিত, তা হলো মানে সেই চতুর্ভুজটা কি হবে? চতুর্ভুজটা এ নম্বর কুব্জ চতুর্ভুজ, বি নম্বর অকুব্জ চতুর্ভুজ, সি নম্বর কাইট, আর ডি নম্বর হচ্ছে এরকম চিত্র অঙ্কন সম্ভব নয়। এরকম চিত্র অঙ্কন সম্ভব নয়। এর মধ্যে কোনটা হবে? খুব ক্রিটিক্যাল কোশ্চিন। এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। আবার বলছি, প্রশ্ন আছে যে চতুর্ভুজের একটি কর্ণ সর্বদা চতুর্ভুজের বাইরে অবস্থিত। একটা কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থিত, তা হলো কুব্জ চতুর্ভুজ, অকুব্জ চতুর্ভুজ, কাইট, এরকম চিত্র অঙ্কন সম্ভব না। কোনটা অ্যান্সার হবে? খুব ক্রিটিক্যাল কোশ্চিন। প্রশ্নের মধ্যে একটা বিতর্ক থেকেই যায়। ঠিক আছে, আমরা চেষ্টা করি। প্রথমে হচ্ছে কুব্জ চতুর্ভুজ কাকে বলে? কুব্জ চতুর্ভুজ, কুব্জ চতুর্ভুজ মানে কুব্জ চতুর্ভুজ বা কুব্জ বহুভুজ কাকে বলে সেটা আমাকে জানতে। কুব্জ বহুভুজ কাকে বলে? এখানে হচ্ছে কুব্জ কুব্জ বহুভুজ, বহুভুজ, কুব্জ বহুভুজ যে কোনো বাহু, যে কোনো বাহু, যে কোনো বাহু বাহু কোনো সরল রেখায় অবস্থিত হলে, কোনো সরল রেখায়, কোনো সরল রেখায়, সরল রেখায়, সরল রেখায় অবস্থিত হলে, অবস্থিত হলে বলছে যে কোনো বাহু কোনো সরলরেখা অবস্থিত হলে বহুভুজটি 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 ওই সরল রেখার, ওই সরল রেখার একই পাশে, ওই সরল রেখার, সরল রেখার একই পাশে, একই পাশে, একই পাশে অবস্থিত হলে, অবস্থিত হলে হলে তাকে কুব্জ, কুব্জ বহুভুজ, কুব্জ বহুভুজ বলে। আমি আবার বলছি যে কোনো বাহু কোনো সরলরেখায় অবস্থিত হলে বহুভুজটি ওই সরলরেখার একই পাশে অবস্থিত হলে তাকে কুব্জ বহুভুজ বলে। প্রতিটি বহুভুজই প্রায় কুব্জ বহুভুজ, প্রতিটি বহুভুজই কিন্তু কুব্জ বহুভুজ। একটু লিখে দিচ্ছি যে প্রতিটি বহু
বহুভুজী কুব্জ, কুব্জ বহুভুজ, কুব্জ বহুভুজ। প্রতিটি বহুভুজই হচ্ছে কুব্জ বহুভুজ। আমি আবার বলছি যে কোনো বাহু কোনো সরলরেখায় অবস্থিত হলে এবং বহুভুজটি ওই সরলরেখার একই পার্শ্বে অবস্থিত হলে তাকে বলা হচ্ছে কুব্জ বহুভুজ। যে কোনো বাহু কোনো সরলরেখা অবস্থিত হলে বহুভুজটি ওই সরলরেখা একই পার্শ্বে অবস্থিত হলে তাকে বলা হচ্ছে কুব্জ বহুভুজ। এবং প্রতিটি বহুভুজই কুব্জ বহুভুজ। আর কুব্জ বহুভুজে প্রতিটি অন্তকোণ দুই সমকোণ অপেক্ষা কম হবে। কুব্জ বহুভুজের প্রতিটি অন্তকোণ দুই সমকোণ অপেক্ষা কম হবে। দুই সমকোণের কম হবে, দুই সমকোণের কম হবে। প্রতিটি অন্তকোণের চেয়ে দুই সমকোণের কম হবে। এটা হচ্ছে কুব্জ বহুভুজ। আমি আবার বলছি, যে কোনো বাহু কোনো সরলরেখা অবস্থিত হলে বহুভুজটি ওই সরলরেখার একই পাশে অবস্থিত হলে তাকেই বলা হচ্ছে কুব্জ বহুভুজ। আর প্রতিটি বহুভুজই কিন্তু কুব্জ বহুভুজ। আর কুব্জ বহুভুজের প্রতিটি অন্তকোণের মান দুই সমকোণের থেকে কম কিন্তু, এটা মনে রাখবে। এবার চলে আসতেছে হচ্ছে কাইট। কাইট কাকে বলে? কাইট হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকে হচ্ছে কাইট বলে। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকে কাইট বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু, দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকেই হচ্ছে কাইট বলে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে কাইট। কাইটের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। কাইটের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে ছেদ করে, এটা মনে রাখতে হবে। আমি কাইটের ছবিটি দেখা দিচ্ছি। এই একটা কাইট। এর নাম দিয়ে দিচ্ছি, মনে করো এখানে A B C D। এটা একটা কাইট, এটা কিন্তু একটা কাইটের ছবি। কাইট এর এ একটা কর্ণ আর এ একটা কর্ণ। কর্ণ দুটা কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে ছেদ করে। মানে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, সমকোণে ছেদ করে। এটা কাইট, এটা আমরা লিখে দিচ্ছি কাইট। ঠিক আছে। আর বলছে কোনো চতুর্ভুজের, এখানে বলছে কোনো যে চতুর্ভুজে একটি কর্ণ সর্বদা চতুর্ভুজের বাইরে অবস্থিত। একটা চতুর্ভুজ, আমরা একটা চতুর্ভুজ আঁকাচ্ছি, আমরা একটা চতুর্ভুজ আঁকাবো। একটা চতুর্ভুজ, এর নাম দিচ্ছি এর কর্ণ, একটা কর্ণ, নাম দিচ্ছি A B C D, এখানে দিচ্ছি E। ঠিক আছে, এই একটা চতুর্ভুজ। এর
এই চতুর্ভুজ, দেখো এই চতুর্ভুজে কিন্তু একটা কর্ণ বিডি কর্ণ চতুর্ভুজের মধ্যে আছে, আর সিই কর্ণ কিন্তু চতুর্ভুজের বাইরে আছে। এই কর্ণটা কিন্তু চতুর্ভুজের বাইরে আছে, সিই কর্ণ কিন্তু এবিসিডি চতুর্ভুজের বাইরে অবস্থিত। এবিসিডি চতুর্ভুজের বাইরে অবস্থিত, এটাকে বলা হবে অকুব্জ। অকুব্জ, এটাকে কি বলা হবে? অকুব্জ। অ্যান্সার হবে হচ্ছে এখানে অ্যান্সার হবে বি। বি অ্যান্সার হবে, এটা হচ্ছে অকুব্জ। এখানে যে চতুর্ভুজ আছে এ বি সি ডি, আমরা লিখে দিচ্ছি এ বি সি ডি চতুর্ভুজের 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 সিই কর্ণ, সিই কর্ণ, সি কর্ণ চতুর্ভুজের বাইরে বাইরে অবস্থিত অবস্থিত অতএব এটা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। এটা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। আমরা এই চতুর্ভুজের কথা বলছি, এই চতুর্ভুজ। দেখো এই চতুর্ভুজের কিন্তু বিটি কর্ণ ঠিক আছে, আর সি কর্ণ কিন্তু চতুর্ভুজের বাইরে অবস্থিত। সি কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থিত, অতএব এটা এবিসিডি এটা একটা অকুব্জ চতুর্ভুজ। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট প্রশ্নে। হচ্ছে 1-3 নম্বর। দেখো প্রশ্ন আছে x,-3 এবং -1, বিন্দু দ্বয়ে সংযোজক সরল রেখাংশকে -1, বিন্দুটি 4:5 অনুপাতে বিভক্ত করলে, 4:5 অনুপাতে আমরা কিন্তু ভাবো যে অন্তস্থভাবে স্পর্শ করেছে। অন্তস্থভাবে কি স্পর্শ করে? বিভক্ত করে। অন্তস্থভাবে বিভক্ত করলে x + y এর মান কত? এটা কিন্তু অন্তস্থভাবে বিভক্ত করে। আমি একটা চিত্র করছি, মনে করি আমি একটা চিত্র। এখানে বিন্দু আছে হচ্ছে x, এখানে বিন্দু আছে x, -3, আর এটা বিন্দু আছে হচ্ছে -1, y, আর এখানে বিভক্ত করে হচ্ছে কত? 4:5 অনুপাতে, 4:5 অনুপাতে বিভক্ত করে। বলছে x + y এর মান। এখান থেকে আমরা x + y এর মান বের করব। এখান থেকে আমরা বের করব x + y এর মান। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব, ধরি বিন্দুদের সংযোগ সরলরেখাকে 4:5 অন্তস্থভাবে বিভক্ত করে। আমরা লিখব x, -3 এবং -1, y বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে সরলরেখাকে 4:5 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। অন্তস্থভাবে বিভক্ত করে। এটা আমরা ধরে নেব যে x, -3 এবং -1, y বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে 4:5 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। অতএব সমান হচ্ছে, প্রথমে আমরা এটাতে গুণ করব, -1, 4, উপরে হচ্ছে -1, 4 প্লাস, আর x, 5, x × 5 প্লাস অনুপাতের সমষ্টি, মানে 4 + 5, আবার এবার গুণ করব y দেওয়া 4-কে, তাহলে 4 × y প্লাস -3 × 5, তাহলে
-3 ইন্টু 5 আর নিচে হচ্ছে 4 + 5 কমপ্লিট। এটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করলে। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে -4 + 5x আর নিচে হচ্ছে 9 কমা আর এখানে হচ্ছে 4y -15 এখানে -3 আর 5 গুণ করলে -15 আর নিচে হচ্ছে 9। ঠিক আছে, এইবার এতে অনুপাতে বিভক্ত করলে x + y এর মান সলেখাংশকে -1 বিন্দুতে, তাহলে এটা হচ্ছে -1 এর সমান। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে -4 + 5x আর তার নিচে 9 = -1, ঠিক আছে, -1 বজ্রগুণন করছি। -4 + 5x = -9, তাহলে 5x = -9 + 4 বা 5x = -5, অতএব x = -1, x এর মান -1, ঠিক আছে। আর একটা, এবার এটার সঙ্গে কিন্তু 1 সমান, আবার লিখছি শর্তানুসারে তাহলে এখানে হচ্ছে 4y -15 তার নিচে 9 = 1। এবার আমরা কিন্তু বজ্রগুণন করব, তাহলে 4y -15 = 9 বজ্রগুণন করলাম। এবার আমরা 15কে ওপার করে দেবো, তাহলে 4y = 9 + 15, তাহলে 4y = 24, অতএব y = 24 এর নিচে 4 কাটলে হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6। এখন y এর মান বাড়ালো 6, তাহলে আমাকে বের করতে হবে x + y। x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে 6, তাহলে -1 + 6 = 5। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 6, বি হচ্ছে 5, সি হচ্ছে 7 আর ডি হচ্ছে -4। তাহলে আমার বি নম্বর অপশান অ্যান্সার লিখবো হচ্ছে বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 1-4 নম্বর দেখো, প্রশ্ন আছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 = a2 এর মান কত? একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a1 বর্গ একক, বলছো ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর তুমি আর একটা বর্গক্ষেত্র আঁকালে, কর্ণের উপর মানে কর্ণ দিয়ে, বলছে ওটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে a2, বলছে a1 = a2 সমান কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা চিত্র আঁকাচ্ছি। মনে কর একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে আমরা আরেকটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি। এই বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে আমরা আরেকটা বর্গক্ষেত্র আঁকাবো। এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে আমরা আরেকটা বর্গক্ষেত্র আঁকালাম। বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর একটা, এই একটা বর্গক্ষেত্রফল, কর্ণ দিয়ে অঙ্কিত বর্গক্ষেত্র। বলছে এই দুটো অনুপাত ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। আমি ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে এটাও হচ্ছে এ একক। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
ইকুয়াল টু এ একক, এ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। আমরা লিখব অতএব, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ব্র্যাকেট হচ্ছে এ ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা কিন্তু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, এর নাম দিচ্ছি এ বি সি ডি, আর এটা দিচ্ছি বিডি ই এফ, আর এই বর্গক্ষেত্র হচ্ছে বিডি ই এফ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার বর্গ একক। এবার আমরা কর্ণের দৈর্ঘ্য বার করব। অতএব কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু এটা হচ্ছে √2 এ একক। ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু এ মানে √2 এ একক। তাহলে এই কর্ণ হচ্ছে √2 এ একক, এই কর্ণ হচ্ছে √2 একক। এবার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখব কর্ণের উপর, কর্ণের উপর, কর্ণের উপর অঙ্কিত, অঙ্কিত বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ব্র্যাকেট হচ্ছে এ টু ইকুয়াল টু √2 এ তার হচ্ছে হোল স্কয়ার বর্গ একক, √2 এ তার হোল স্কয়ার বর্গ একক সমান সমান 2 এ স্কয়ার, 2 এ স্কয়ার বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 এ একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? তাহলে √2 এ তার হোল স্কয়ার মানে 2 এ স্কয়ার বর্গ একক, √2 এ স্কোয়ার করলে 2 হবে, √2 এ স্কোয়ার করলে হবে 2 আর এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার আমরা কিন্তু A1:A2 করব। A1:A2 ইকুয়াল টু এখানে A1 হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার ইস টু 2 এ স্কোয়ার, এ স্কোয়ার ইস টু 2 এ স্কোয়ার। এবার এ স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে 1:2, তাহলে অনুপাত হচ্ছে 1:2। এ নম্বর অপশন 1:2, বি নম্বর অপশন 2:1, সি নম্বর অপশন 1:4 আর ডি নম্বর অপশন 4:1। তাহলে আমার অ্যান্সার হবে এ। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে এ, এটি হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য ধরে নিছি এ একক, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ একক, বাহু স্কোয়ার বর্গ একক মানে এ স্কোয়ার বর্গ একক। এবার কর্ণের দৈর্ঘ্য কী হবে? √2 ইন্টু বাহু মানে √2 ইন্টু এ, √2 এ একক। এবার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে √2 এ তার হোল স্কয়ার মানে 2 এ স্কয়ার বর্গ একক। এবার এই দুটো আমরা কি করব? এখানে অনুপাত করলাম। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। এর 1 নম্বর দেখো, 6টি আম বিক্রি করে 5টি আমের ক্রয় মূল্য পেলে। তুমি 6টা আম বিক্রি করছো, 6টা আম বিক্রি করে যে টাকা পেয়েছো সেই টাকাতে তুমি কিন্তু 5টা আম কিনেছিলে। বলছে শতকরা ক্ষতি কত? আমরা ধরে নিচ্ছি, ধরি 6টি আমের বিক্রয় মূল্য ইকুয়াল টু X টাকা। আমরা কিন্তু ধরে নিচ্ছি যে 6টি আমের বিক্রয় মূল্য ইকুয়াল টু X টাকা। আমরা ধরে নিচ্ছি, ধরি 6টি আমের বিক্রয় মূল্য ইকুয়াল টু X টাকা। তাহলে আমরা কিন্তু ধরে নিলাম যে 6টি আমের বিক্রয় মূল্য X টাকা। তার মানে তুমি 5টি আম কিনেছো X টাকা দিয়ে। এখানে বলছে 6টা আমের বিক্রয় মূল্য মানে হচ্ছে 5টি আমের ক্রয় মূল্য। তাহলে 5টি আমের ক্রয় মূল্য কত? X টাকা। একটা আমের ক্রয় মূল্য কত? 6টা আমের ক্রয় মূল্য কত? সেটা আমরা বের করবো। তাই বলে লিখছি যে অতএব 5টি আমের ক্রয় মূল্য ইকুয়াল টু X টাকা।
দেখো প্রশ্নে বলছে যে 6টি আমের বিক্রয় মূল্য আর 5টি আমের ক্রয় মূল্য একই, মানে 6টি আমের বিক্রয় মূল্য যে টাকাতে করেছো সেই টাকাতে তুমি 5টা আম কিনেছো, 6টি আম বিক্রি করে 5টি আমের ক্রয় মূল্য পেলে। 6টা আম বিক্রি করে তুমি যে টাকা পেলে সেটা তুমি 5টি আম ক্রয় করেছিলে। তার মানে আমি ধরে নিচ্ছি 6টি আমের বিক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। তার মানে 5টি আমের ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। তার মানে 5টি আমের ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। অতএব একটি আমের ক্রয় মূল্য x/5 টাকা। অতএব 6টি আমের ক্রয় মূল্য x ইন্টু 6, তার মানে 5, তাহলে 6x/5 টাকা। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, তুমি 6টা আম কিনেছো 6x/5 টাকা, ওই 6টা আমি বিক্রি করছো x টাকা দিয়ে, তাহলে তোমার কিন্তু ক্ষতি হলো কি না, এটাই বেশি এটাই কম, মানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি। অতএব ক্ষতি ইকুয়াল টু যখন আমাদের ক্ষতি হবে তখন আমরা কিন্তু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো, আর যখন আমাদের লাভ হবে তখন আমরা কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ, আর ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্ষতি। তাহলে যেহেতু এখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, অতএব ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি হচ্ছে ক্ষতি ইকুয়াল টু 6x/5 মাইনাস এক্স, আর লসাগু হচ্ছে 5, তাহলে এখানে 6x মাইনাস 5x, তাহলে x/5 টাকা, x/5 টাকা। এবার দেখো এই যে x/5 টাকা তোমার ক্ষতি হলো, কত টাকায় ক্ষতি হলো? সবসময় ক্রয় মূল্য দেখবে যে 6x/5 টাকায় ক্ষতি হয় x/5 টাকা। সবসময় শতকরা লাভ বা ক্ষতি করতে গেলে তোমাকে ক্রয় মূল্য থেকে করতে হবে, আর যখন বলে দেবে বিক্রয় মূল্য পর শতকরা কত ক্ষতি, তখন তো সরাসরি বলাই থাকবে এই বিক্রয় মূল্য পর, তখন তুমি বিক্রয় মূল্য হিসেবে ধরবে। আর যে কিছু বলা না থাকে সবসময় ক্রয় মূল্য থেকে ধরবে, ক্রয় মূল্য। তার মানে 6x/5 টাকায় ক্ষতি হয় x/5, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। তাহলে আমরা লিখবো 6x/5 টাকায় ক্ষতি হয় x/5 টাকা। আমরা এখানে করছি 6x/5 টাকায় ক্ষতি হয় ইকুয়াল টু x/5 টাকা। ঠিক আছে, আমি আরও একবার বলছি, যখন শতকরা ক্ষতি বা লাভ যাবে সবসময় ক্রয় মূল্য উপর ধরবে, ক্রয় মূল্য যেটা সেই টাকায় লাভ হয় এত, একে কত 100 কত। আর যখন একদম পুরোপুরি উল্লেখ করে দিবে যে বিক্রয় মূল্য উপর শতকরা ক্ষতি কত, বিক্রয় মূল্য উপর শতকরা লাভ কত, তখন আমরা বিক্রয় মূল্য ধরবো। ঠিক আছে, আর যদি কিছু বলা না থাকে আমরা কিন্তু ক্রয় মূল্য উপর ধরবো, যে ক্রয় মূল্য যেটা ক্রয় মূল্য অত টাকায় ক্ষতি হয়ে এত, একে কত 100 কত। অতএব 1 টাকায় ক্ষতি হয়, তাহলে এখানে x/5, এটা কিন্তু উল্টে যাবে, 5 যাবে উপরে আর ইন্টু 6x নিচে। যখন 1 হবে তখন এটা ডিভাইডেড হবে, মানে 5 উপরে 6x নিচে, উল্টে যাবে। অতএব 100 টাকায় ক্ষতি হয়, তাহলে x গুণন 5 গুণন 100, আর তার নিচে 5 ইন্টু 6x, তাহলে x কাটা, 5 কাটা, এবার 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তার মানে 50-এর 3 টাকা। অতএব ক্ষতি ইকুয়াল টু 16.2%। এটা হচ্ছে অ্যান্সার। ক্ষতি হচ্ছে 16.2%। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট 2 নম্বর। দেখো প্রশ্ন আছে ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু, AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D এবং E, যদি কোণ ADE ইকুয়াল টু 24 বর্গ সেমি হয় তবে ত্রিভুজ ABC এর মান কত? ত্রিভুজ ABC এর মান কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ত্রিভুজ ABC এর মান বের করো। দেখো আমরা একটা চিত্র আঁকাচ্ছি, ছবি আঁকাচ্ছি। দেখো
বলছে ত্রিভুজ এবিসি এর এবিএসি এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডিওই, এটা হচ্ছে ডি, এখানে হচ্ছে ই, ডিই। ঠিক আছে, বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এডিই, ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গ সেমি। ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু 24 বর্গ সেমি। ঠিক আছে, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তার মানে এখানে ডিই সমান্তরাল বিসি, আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। ডিই আর বিসি কিন্তু সমান্তরাল। আমি আবার বলছি, আমরা কিন্তু জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর 1 নম্বর সমান্তরাল আর 2 নম্বর হচ্ছে অর্ধেক। তার মানে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল। ঠিক আছে, আমরা বিসির মধ্যবিন্দু নিলাম এফ, বিসির মধ্যবিন্দু এফ, তাহলে আমরা এটা যোগ করছি। এবার দেখো ডিএফ সমান্তরাল এসি, আমরা এখান থেকে লিখতে পারি যে ডিএফ সমান্তরাল এসি। আবার দেখো ইএফ সমান্তরাল এবি, এই বাহুটা কিন্তু এর সমান্তরাল, আবার লিখতে পারি ইএফ সমান্তরাল হচ্ছে এবি। ঠিক আছে, এইবার একটা জিনিস লক্ষ্য করো যে এটা কিন্তু একটা সামান্তরিক, এই এডিএফই একটা সামান্তরিক, কিন্তু এটা কিন্তু সামান্তরিক, এর বিপরীত বাহু কিন্তু সমান্তরাল, মানে ডিএফ সমান্তরাল এসি আর হচ্ছে এডি মানে এবি সমান্তরাল ইএফ। তাহলে আমরা বলতে পারি যে এডিএফই একটি সামান্তরিক, এডিএফই একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই যে কর্ণ, সামান্তরিকের কর্ণ, এই দুটো ত্রিভুজ কিন্তু সমান, হবে, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ এডিই ইকুয়াল টু ত্রিভুজ ডিইএফ। এই দুটো ত্রিভুজ কিন্তু সমান। এখন তোমাদের প্রশ্ন কেন সমান হলো? এটা একটা সামান্তরিক, এডিএফই একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম মানে সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সমান হবে। আবার দেখো এটা একটা সামান্তরিক, এটা কিন্তু একটা সামান্তরিক, ডি মানে বিডিইএফ একটা সামান্তরিক, বিডিইএফ একটি সামান্তরিক, এটা একটা সামান্তরিক। যদি এটা একটা সামান্তরিক হয় তাহলে দেখো এই যে কর্ণ ডিএফ এই দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে, তার মানে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সমান হবে। তার মানে ত্রিভুজ বিডিএফ ইকুয়াল টু ত্রিভুজ ডিইএফ। দেখো এই দুটো ত্রিভুজ কিন্তু সমান হবে। প্রথমে আমরা বললাম যে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান, আবার এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান। ঠিক আছে, এবার দেখো এটাও একটা সামান্তরিক, এই সিইডিএফ একটা সামান্তরিক, সিইডিএফ একটি সামান্তরিক, এটা কিন্তু একটা সামান্তরিক।
তাহলে এটা যদি একটা সামন্ত্রিক হয় তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান হবে, এই ত্রিভুজ এই ত্রিভুজ সমান হবে। তার মানে ত্রিভুজ সিইএফ, লিখব ত্রিভুজ সিইএফ ইকুয়াল টু ত্রিভুজ ডিইএফ। ডিইএফ। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু এই চারটা ত্রিভুজ কিন্তু সমান। তার মানে আমরা লিখতে পারি ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই ইকুয়াল টু ত্রিভুজ বিডিএফ, বিডিএফ ইকুয়াল টু ত্রিভুজ সিইএফ, সিইএফ ইকুয়াল টু ত্রিভুজ ডিইএফ। এই চারটা ত্রিভুজ কিন্তু সমান। এখানে যে চারটা ত্রিভুজ, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। 1 2 3 4 এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কিন্তু। তার মানে এই এবিসি ত্রিভুজ মানে 4 ইন্টু ত্রিভুজ এডিই। এই ত্রিভুজকে 4 দিয়ে গুণ করলে ত্রিভুজ এবিসি হবে। তা আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ ABC ইকুয়াল টু 4 ত্রিভুজ DEF, ADE, ত্রিভুজ ADE 4 ইন্টু ত্রিভুজ ADE, ঠিক আছে। এখানে কিন্তু 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই চারটা ত্রিভুজ কিন্তু সমান। তার মানে এই গোটা ত্রিভুজ মানে এই ত্রিভুজকে 4 দিয়ে গুণ, ত্রিভুজ ADE সমান সমান 4 ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফল 24 ইন্টু 24 বর্গ সেমি সমান সমান 96 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। আমি আবার বলছি, প্রথমে এটা একটা সামন্তরিক, এটা কর্ণ, দুটা ত্রিভুজ সমান হবে। আমরা জানি সামন্ত্রিকের যে কোনো কর্ণ সামন্ত্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এই দুটা ত্রিভুজ সমান। আবার এটাও একটা সামন্তরিক, এটা একটা সামন্তরিক, এটা কর্ণ, তাহলে এই দুটো ত্রিভুজ সমান হবে। আবার দেখো এটা একটা সামন্তরিক, এটা কর্ণ, এই দুটো ত্রিভুজ সমান হবে। প্রথমে 1 নম্বর ত্রিভুজ আর 2 নম্বর ত্রিভুজ সমান, তারপর 2 নম্বর আর 3 নম্বর ত্রিভুজ সমান, তারপর 2 নম্বর আর 4 নম্বর ত্রিভুজ সমান। তার মানে চারটা ত্রিভুজই সমান। অতএব এই গোটা ত্রিভুজ মানে এই ত্রিভুজকে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করলে গোটা ত্রিভুজ হবে 96 বর্গ সেমি। খুব ভালো করে দেখো, ইম্পর্টেন্ট শর্ট। নেক্সট অঙ্ক, নেক্সট 2 এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যে সরলরেখাটি -6,7 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো, তার সমীকরণ নির্ণয় করো। বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যে সরলরেখাটি -6,7 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। আমি একটা চিত্র আঁকাচ্ছি। এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, ওয়াই ড্যাশ, মূল বিন্দু 0। ঠিক আছে। এবার হচ্ছে এটা হচ্ছে দুটোই প্লাস, দুটোই প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস। ঠিক আছে। এটাকে বলা হচ্ছে প্রথম পাত, এটা হচ্ছে প্রথম পাত, প্রথম পাত। এটা হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড পাত, সেকেন্ড পাত। এটা হচ্ছে তৃতীয় পাত, আর এটা হচ্ছে চতুর্থ পাত, চতুর্থ পাত। ঠিক আছে। বলছে -6,7, মনে কর ঠিক এরকম জায়গায় বিন্দুটা আছে, এরকম বিন্দুটা আছে। এটা হচ্ছে -6, -6,7, -6,7 এই বিন্দুটা। বলছে বিন্দুগামী, এই বিন্দুগামী যে সরলরেখা, বিন্দুগামী এক্স অক্ষের সমান, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল মানে ঠিক এইরকম সরলরেখা একটা, এরকম একটা বিন্দুগামী। বলছে
তার সমীকরণ নির্ণয় করো। এর সমীকরণ কি হবে? তাহলে আমাকে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে 6। তাহলে এক্স আমরা লিখতে পারি এখান থেকে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা এইভাবে সমীকরণ করতে পারি যে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে এক্সের মান কত? -6। আমাকে এক্স আসতে হবে -6। ওয়াইয়ের মান তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। তাহলে আমার সমীকরণটা হবে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এটাই হবে অ্যান্সার। এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। যদি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু -6। এইবার যখন তুমি ঘর করবে এক্সের মান -6, সব -6, আর ওয়াইয়ের মান তুমি 5 ধরতে পারো, 8, 10। ওয়াইয়ের মান তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, এক্সের মান -6। এখন তুমি যদি এটা বিন্দু বসাও তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এই বিন্দুগুলি কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হবে এবং এই বিন্দুকে ছেদ করে এই বিন্দুগামী হবে, মানে 6,7 হবে। তাহলে আমার সমীকরণ হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 কমপ্লিট। এক্সের মানে এখানে -6, এবার আসলে +6 ইকুয়াল টু 0। তার মানে এক্স সমান কি? -6। অতএব এবার আসলে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 কমপ্লিট। এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি চাকা 88 মিটার অতিক্রম করতে 80 বার ঘোরে। 80 বার ঘোরে। বলছে চাকাটির পরিধি কত? আমি একবার বলছি, একটি চাকা 88 মিটার অতিক্রম করতে 80 বার ঘোরে। বলছে চাকাটির পরিধি কত? চাকাটির পরিধি কত? মনে করো ঠিক এরকম একটা চাকা আছে, ঠিক এইভাবে এরকম একটা চাকা আছে। মনে কর এরকম একটা চাকা, চাকাটার এটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর মিটার ধরে নিচ্ছি। এই চাকাটা 88 মিটার যেতে কিন্তু 80 বার ঘুরবে। এই চাকাটা যখন 88 মিটার যাবে তখন কিন্তু 80 বার ঘুরবে। 80 বার এই চাকাটা, ঠিক আছে, 80 বার কিন্তু ঘুরবে। তাহলে আমরা ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। অতএব পরিধি ইকুয়াল টু 2 পাই আর মিটার সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর মিটার। এইবার একবার ঘোরা মানে এত মিটার যাবে। তাহলে 80 বার ঘুরলে সে কত মিটার যাবে? 80 বার ঘুরে, তাহলে এটাকে আমরা 80 দ্বারা গুণ করব। লিখব একবার ঘুরলে যা ইকুয়াল টু চাকাটি একবার ঘুরলে যায় ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর মিটার। অতএব চাকাটি 80 বার ঘুরলে যায়। ইকুয়াল টু 2 ইন্টু 22/7 গুণন আর গুণন 80 এত মিটার। পরিধি মানে একবার ঘোরা, চাকার পরিধি মানে একবার ঘোরা, আর 80 বার ঘুরলে তাকে 80 দ্বারা গুণ করব। কিন্তু 80 বার ঘুরলে যাচ্ছে 88 মিটার। শর্তানুসারে এটা ইকুয়াল টু 88। আমরা লিখব শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু 80 ইকুয়াল টু 88। বলছে যে 80 বার ঘুরলে চাকাটি 88 মিটার যাবে। একবার ঘোরা মানেই হচ্ছে পরিধি,
চাকা একবার ঘোরা মানে পরিধি 2πr, এখানে 2 × 22/7 r, আর 80 বার ঘোরা মানে এটাকে 80 দ্বারা গুণ করলাম, শর্তাংশ ওটা = 88। এখান থেকে আর এর মান বের করব, তাহলে r = তাহলে উপরে হচ্ছে 88 × 7, এই 7 কিন্তু উপরে যাবে, আর নিচে 2 × 22 × 80, 2 × 22 × 80। এবার যদি 22 দিয়ে কাটি এটা হবে 4, আর 2 দিয়ে কাটলে এখানে হবে 2, ঠিক আছে। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 40, এটা হবে 40। কমপ্লিট। তাহলে সমান সেখানে কত হচ্ছে 7 × 40 এত মিটার, 7 × 40 মিটার। উপরে থাকছে 7 আর নিচে হচ্ছে 40। বলছে চাকাটির পরিধি, অতএব পরিধি ইকুয়াল টু এই যে পরিধি 2/22 × r, এখানে r এর মান আমরা পেয়ে গেছি, r এর মান বসে দেবো, তাহলে 2 × 22 7 × 7 এর নিচে 40 এত মিটার, এটা হচ্ছে পরিধি। এই পরিধি 2 × 22/7 r, r এর মান আমরা বসাই দিচ্ছি, ব্যাসার্ধ আমরা এখানে একটু লিখে দিচ্ছি যে ব্যাসার্ধ ইকুয়াল টু 7 এর নিচে 40 মিটার, 7 এর 40 মিটার, ঠিক আছে। এবার 7 7 কাটছি, 2 দিয়ে কাটলে এখানে 20, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 10, তার মানে 11 নিচে 10 সমান 1.1 মিটার। এটা হচ্ছে অ্যান্সার, 1.1 মিটার। এখানে 11 নিচে 10 মানে 1.1 মিটার। তাহলে পরিধি হচ্ছে 1.1 মিটার, আর ব্যাসার্ধ হচ্ছে 7 এর 40 মিটার, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে পরিধি বার করলাম, পরিধি হচ্ছে 2 × 22/7 r। এবার যদি চাকাটা একবার ঘোরা মানেই পরিধি, এখানে 80 বার ঘোরে, তা 80 দিয়ে গুণ করলাম, 80 বার ঘুরলে সে কতটা যাচ্ছে, এত যাচ্ছে, সুতরাং এটা = 88। এখান থেকে আমরা r এর মান কিন্তু পেয়ে যাব। যখনই আমরা r এর মান পেয়ে গেলাম তাহলে পরিধি হচ্ছে 2 × 22/7 r মানে 7 এর 40, তাহলে 1.1 মিটার, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। এর 5 দেখো, প্রশ্ন হচ্ছে পরিসংখ্যা ও আপেক্ষিক পরিসংখ্যা বলতে কি বোঝায়? পরিসংখ্যা ও আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? বলছে যে কোনো রাশি তত্ত্বের মধ্যে কোনো চলক যতবার থাকে সেই সংখ্যাটিকে ওই চলকটির পরিসংখ্যা বলে। কোনো রাশি তত্ত্বের মধ্যে কোনো চলক যতবার থাকে তাকেই বলা হচ্ছে ওই চলকটির পরিসংখ্যা। প্রথমে হচ্ছে পরিসংখ্যা। কোনো রাশি তথ্যের মধ্যে কোনো চলক যতবার থাকে তাকে ওই চলকটির পরিসংখ্যা বলে। আমি আবার বলছি কোনো রাশি তত্ত্বের মধ্যে কোনো চলক যতবার থাকে তাকে হচ্ছে ওই চলকটির পরিসংখ্যা বলে। কোনো রাশি তত্ত্বের মধ্যে কোনো চলক যতবার থাকে সেই সংখ্যাকে বা তাকে হচ্ছে ওই চলকটি হচ্ছে পরিসংখ্যা বলে। এবার হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কোনো শ্রেণীর পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকেই আপেক্ষিক পরিসংখ্যা বলে। কোনো শ্রেণীর পরিসংখ্যা
কোনো শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা, কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আপেক্ষিক পরিসংখ্যা বলে। তার মানে কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। তার মানে আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, তাহলে হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা মোট পরিসংখ্যা অনুপাতকে হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আপেক্ষিক পরিসংখ্যা মানে হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। আর কোনো রাশির তত্ত্বের মধ্যে কোনো চলক যতবার থাকে তাকে হচ্ছে ওই চলকটির পরিসংখ্যা বলে। কোনো রাশির তত্ত্বের মধ্যে কোনো চলক যতবার থাকে তাকেই বলে হচ্ছে ওই চলকটির পরিসংখ্যা বলে। ঠিক আছে। এবার তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে, তারা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আর একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকো। থ্যাংক ইউ। গুড নাইট।